বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের লাইট চ্যাপ্টারের থার্ড ভিডিও। এর আগেও আমরা দুটো ভিডিও বানিয়েছি, ঠিক আছে? তো দেখো, আজকে আমাদের কি করব, দেখবো আমরা মানুষের চোখ। এবং এর আগের ক্লাসটা যেটা হয়েছে সেটাতে আমরা কি ডিসকাশন করেছি না, মিরর রিলেটেড যত যা আছে সেগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা কি আলোচনা করব না, মানুষের চোখ এবং আলোর প্রাকৃতিক ঘটনা। এর মধ্যে কি মানুষের চোখ, আমাদের যে হিউম্যান আই আছে, সেই আয়ের সমস্ত যে রিলেটেড যে জিনিসগুলো পরীক্ষাতে হয় সেগুলো সম্বন্ধে আলোচনা করব। আলোর বিচ্ছুরণ, রামধনু, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, এছাড়াও কি আলোর বিচ্ছুরণ, এই সমস্ত টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, যাতে এই টপিকগুলোর মধ্যে থেকে যে কোনো কোশ্চেন দেবে সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পরীক্ষাতে করতে পারবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো, প্রথমে আছে কি আমাদের না, অ্যানাটমি অফ হিউম্যান আই। এই যে আমাদের মানুষের চোখ আছে, এর মাধ্যমে কি আমরা দেখতে পাই। তো আমাদের এই যে চোখের যে বিভিন্ন বিভিন্ন পার্টগুলো আছে, যেমন কি কর্নিয়া, তারপর আমাদের লেন্স, আইরিস, পিউপিল, ঠিক আছে, অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, ঠিক আছে, সিলিয়ারি মাসেল, রেটিনা, অপটিক নার্ভ, ঠিক আছে, ব্লাইন্ড স্পট, এই সমস্ত কিছু সম্বন্ধে আমরা আলোচনা করব, ঠিক আছে? তারপর আমরা কিভাবে দেখতে পাই। আচ্ছা, আমাদের এই যে পার্টগুলো রয়েছে চোখের, সেই পার্টগুলোর মধ্যে কোনো সমস্যা হলে আমাদের যে চোখের যে রোগগুলো হয়, সেই রোগগুলো পরীক্ষাতে সব থেকে প্রশ্ন বেশি আসে কোথা থেকে না, চোখের যে রোগগুলো আসে সেই রোগগুলো থেকে বেশি প্রশ্ন আসে। তো সেইগুলোকে আমরা একদম ডিটেলস আলোচনা করব, বুঝতে পেরেছো? ঠিক আছে, দেখো প্রথমে দেখো আছে আমাদের কি না, শ্বেতমণ্ডল বা স্ক্লেরা। স্ক্লেরাটা কি না, এটা চোখের বাইরের একটি সাদা, শক্ত এবং তন্তুময় স্তর, ঠিক আছে? তো আমাদের চোখের বাইরে যে সাদা পাড়া আমরা যে জিনিসটা দেখতে পাই সেটাই কি না, আমাদের স্ক্লেরা বা শ্বেতমণ্ডল, ঠিক আছে? এর কাজ কি না, এটি চোখের অভ্যন্তরীণ নরম অংশগুলোকে রক্ষা করে এবং চোখের নির্দিষ্ট গোলাকার আকৃতি বজায় রাখে। এটি চোখের পেশিগুলোর সাথে যুক্ত থাকে, যা চোখকে ঘোরাতে সাহায্য করে। বুঝতে পেরেছো? আমাদের চোখের যে মুভমেন্টগুলো হয় সেটা তাহলে কে কন্ট্রোল করে? এই স্ক্লেরা, ঠিক আছে? এরপরে আমাদের সেকেন্ড পার্ট কি না, কর্নিয়া। কর্নিয়া কি না, এটি চোখের সামনের দিকে যে স্বচ্ছ উজ্জ্বল অংশ, আমাদের চোখের সামনে যে স্বচ্ছ জলজলে পড়া যে অংশটা রয়েছে সেইটাকে আমরা কি বলছি, কর্নিয়া। এর কাজ কি না, চোখ যখন কোনো আলো পায় তখন কর্নিয়া সেই আলোকে প্রথমে বাঁকিয়ে বা প্রসারিত করে। তাহলে কর্নিয়া কি করে, যে আলোটা আমাদের চোখে আসে কোনো বস্তু থেকে, যখন আলোর কোনো রিফ্লেকশন আমাদের চোখে আসে তখন সেই আলোটাকে কি করে, সে প্রতিসারিত করে বা রিফ্র্যাক্ট করে। সেই রিফ্লেক্ট কিসের জন্য করে, যাতে আমাদের চোখের যে ফোকাস বিন্দু আছে সেই ফোকাস বিন্দুতে বা ফোকাস করতে শুরু করে, ঠিক আছে? তো এটি চোখের প্রবেশদ্বার বা উইন্ডোর মতন। তাহলে এই কর্নিয়া কি, এই কর্নিয়ার মাধ্যমেই আলো কি হয় না, আমাদের চোখের ভেতরে প্রবেশ করে, ঠিক আছে? এরপরে কি আছে আমাদের অ্যাকোয়াস হিউমার, ঠিক আছে? তো অ্যাকোয়াস হিউমার কি কাজ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটি কি না, আমাদের চোখের যে কর্নিয়া রয়েছে এবং চোখের যে লেন্স রয়েছে, এই কর্নিয়া আর লেন্স, এটা হচ্ছে কর্নিয়া আর লেন্স, এই কর্নিয়ার লেন্সের মধ্যে একটা অর্ধতরল স্বচ্ছ পদার্থ থাকে, ঠিক আছে? তো সেই অর্ধতল স্বচ্ছ পদার্থটাকে আমরা কি বলছি না, অ্যাকোয়াস হিউমার। কি, কর্নিয়া এবং লেন্সের মাঝখানে প্রকোষ্ঠে অবস্থিত একটি স্বচ্ছ জলীয় তরল। এটির কাজ কি না, চোখের সামনের অংশের সঠিক চাপ বজায় রাখা এবং কর্নিয়া ও লেন্সকে পুষ্টি সরবরাহ করা এর কাজ। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় বারবার প্রশ্ন এসছে। তাহলে অ্যাকোয়াস হিউমারের কাজ কি, অ্যাকোয়াস হিউমারের কাজ হলো কি না, চোখের সামনের অংশে সঠিক চাপ বজায় রাখে এবং কর্নিয়া ও লেন্সকে পুষ্টি সরবরাহ করে। বুঝতে পেরেছো? এরপরে আমাদের 4 নম্বরে কি আসে, আইরিস ও পিউপিল, ঠিক আছে? আইরিস কি, আইরিস হচ্ছে আমাদের কর্নিয়ার পেছনে অবস্থিত চোখের রঙিন অংশ। আমাদের চোখের যে রং দেখবে বাদামি হয়, কারোর কালো হয়, ঠিক আছে? তো সেই যে কালারটা আছে সেটা কিসের কালার, সেটা অ্যাকচুয়ালি আইরিসের কালার। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে কি না, আমাদের চোখের যে কালারটা বাদামি রঙের যে কালারটা দেখি সেইটা কিসের জন্য, ঠিক আছে? তা কিসের জন্য হয়ে যাবে, সেটি আইরিসের জন্য। এরপরে আছে আমাদের কি, পিউপিল। পিউপিল কি, আইরিসের মাঝখানে আমাদের যে দেখবে চোখ, চোখের মধ্যিখানে এই যেটা হচ্ছে আইরিস, আইরিসের মধ্যিখানে আর একটা এরকম বিন্দু থাকে। ধরো এইখানটা বেগুনি বা কালো, এখানটা কিছু হলো, আর এই মধ্যিখানে দেখবে আর একটা এরকম ভাবে বিন্দু থাকে। তো এই যে মধ্যিখানে মাঝখানে ছোট্ট একটি ছিদ্রটিকেই আমরা বলি কি, পিউপিল, ঠিক আছে? এটি কিভাবে কাজ করে না, আইরিস তার পেশি দিয়ে, আইরিস কি করে, তার পেশি দিয়ে পিউপিলকে ছোট বা বড় করতে পারে। এই আইরিস কি করে না, তার যে পেশিগুলো আছে সেই পেশিগুলো দিয়ে এই পিউপিলকে, মানে এই যে ভেতরের যে জিনিসটা আছে এটাকে ছোট বা কখনো কখনো বড়ও করতে পারে, ঠিক আছে? বড় করতে পারে। এর ফলে কি, উজ্জ্বল আলোতে যখন ব্রাইট আলো হয়ে যাবে বা সূর্যের দিকে যখন আমরা তাকাবো, ঠিক আছে, বা কোনো জোরালো আলোর দিকে যখন তাকাবো, তখন কি না, আমার চোখের এই পিউপিল কি হয়ে যাবে, চোখের পিউপিল ছোট হয়ে যাবে। যাতে ছোট কিসের জন্য হয়ে যাবে, যাতে প্রচুর তীব্র আলো, সেই তীব্র আলো যাতে কম যায় সেই জন্য এই পিউপিলের আকার ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর কি, অন্ধকার, যখন অন্ধকার হয় তখন তো আমরা ভালো দেখতে পাবো না, তখন সেই কি করবে না, এই পিউপিলের আইরিস আমাদের কি করবে, পিউপিলের আকারটাকে বড় করে দেবে, যাতে কি বেশি পরিমাণ আলো আমাদের চোখের ভেতরে প্রবেশ করতে পারে, ঠিক আছে? পিউপিল বড় হয়ে যায় যাতে বেশি আলো ঢুকে আমরা স্পষ্ট দেখতে পাই।
এরপর আছে আমাদের কি সিলিয়ারি মাসেল বা সিলিয়ারি পেশি। এটি কি না লেন্সের, আমাদের চোখের যে লেন্স আছে লেন্সের চারপাশে ঘিরে থাকা একটা বৃত্তাকার পেশি। ঠিক আছে, এর কাজ কি না এটার লেন্সের আকৃতির পরিবর্তন করতে সাহায্য করে। আমাদের যে লেন্স আছে চোখের সেটার আকৃতি ছোট বা বড় করতে সাহায্য করে। যখন আমরা কাছের কিছু দেখি এই পেশি লেন্সকে পুরু বা মোটা করে দেয়। ঠিক আছে, আর দূরের কিছু দেখার সময় লেন্সকে পাতলা করে দেয়। এইটাকে কি বলি আমরা উপযোজন বা অ্যাকোমোডেশন বলা হয়। এই নিয়ে আমি পরে তোমাদের এর পরেতেই আমাদের ভিডিওর মধ্যে আলোচনা করেছি চোখের অ্যাকোমোডেশন কি, সেখানে আরো ভালো করে বুঝিয়ে দেবো এগুলো। ঠিক আছে, এরপরে আছে আমাদের যে ক্রিস্টালাইন লেন্সটা যে রয়েছে, এটা কি না পিউপিলের পেছনে আমাদের চোখের যে পিউপিল রয়েছে, এই যে রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আইরিস আর ভেতরে হচ্ছে এই যে পিউপিল, মানে এই যে পিউপিল রয়েছে এর পেছনে অবস্থিত একটি স্বচ্ছ নমনীয় এবং দ্বি উত্তল মানে কি বাই কনকেভ লেন্স একটি। এর কাজ কি আমার চোখের লেন্সটা কেমন ধরনের, দ্বি উত্তল বা বাই কনকেভ লেন্স। ঠিক আছে, আচ্ছা এর কাজ কি না এটি কর্নিয়া থেকে আসা আলোকে আরো সূক্ষ্মভাবে ফোকাস করে সরাসরি রেটিনার ওপর প্রতিবিম্ব তৈরি করে। ঠিক আছে, লেন্স কি করে না কর্নিয়া থেকে আসা আলোকে আরো সূক্ষ্মভাবে ফোকাস করে সরাসরি রেটিনার ওপর প্রতিবিম্ব তৈরি করে। এরপর আছে আমাদের কি ভিট্রিয়াস হিউমার। এর আগে আমরা বললাম অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার কোথায় থাকে আমাদের, অ্যাকুয়াস হিউমার কোথায় থাকে, অ্যাকুয়াস হিউমার হচ্ছে আমাদের থাকে হচ্ছে কর্নিয়া ও লেন্সের মধ্যিখানে থাকে। ঠিক আছে, এরপর আমাদের কি আছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার কি এটি হচ্ছে কি লেন্স এবং রেটিনার মধ্যবর্তী অংশ, লেন্স এবং রেটিনার মধ্যবর্তী বড় অংশে অবস্থিত স্বচ্ছ জেলির মতন তরল। এর কাজ কি না চোখের পেছনের অংশ বা কাঠামো ধরে রাখা এবং আলোক রশ্মিকে লেন্স থেকে রেটিনা পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে। বুঝতে পেরেছো? আচ্ছা এরপর আছে আমাদের কি রেটিনা। এই রেটিনার মধ্যে আমাদের ছবি তৈরি হয়। ঠিক আছে, এটি কি না চোখের একদম পেছনের আলোক সংবেদনশীল পর্দা একটি, এটি একটি কি না আলোক সংবেদনশীল পর্দা। এখানে বস্তুর উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে রেটিনাতে বস্তুর কেমন প্রতিবিম্ব তৈরি হয়, রেটিনাতে বস্তুর উল্টো প্রতিবিম্ব তৈরি হয়। এই রেটিনাতে থাকা কি না রড কোষ ও কোন কোষগুলো আলোকে কি বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। আলোকে কিসে রূপান্তরিত করে না বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসবে যে আমাদের রেটিনাতে কি রড কোষ ও কোন কোষ কোথায় থাকে, তো রড কোষ ও কোন কোষ আমাদের রেটিনার মধ্যে থাকে। ঠিক আছে, আর এই আমাদের যে আলোক যে সংকেতটা আসছে সেই আলোক সংকেতটাকে বৈদ্যুতিক সংকেতে কে রূপান্তর করে, এই রড কোষ এবং কোন কোষ। ঠিক আছে, এরপর আছে আমাদের কি ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু। ব্লাইন্ড স্পট এটা কি রেটিনার একটি নির্দিষ্ট অংশ, আমাদের চোখের যে পেছনে যে রেটিনাটা রয়েছে যার মধ্যে আমাদের কি ছবিটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে। তো রেটিনার একটি নির্দিষ্ট অংশ যেখান থেকে অপটিক নার্ভ মস্তিষ্ক, মানে ধরো এমন একটা অংশ যেখান থেকে কি আমাদের যে অপটিক নার্ভগুলো আছে যেগুলো কি মস্তিষ্কে যায়, তো সেই অঞ্চলটাকে আমরা কি বলি না অন্ধবিন্দু। এর কাজ কি এই বিন্দুতে কোনো আলোক সংবেদনশীল কোষ এই জায়গাতে কি থাকে না, না কোনো রড কোষ বা কোন কোষ থাকে না। এর ফলে কি হয়, তাই আলোর কোনো প্রতিবিম্ব এখানে পড়লে তা আলোর কোনো প্রতিবিম্ব যদি এই জায়গাটাতে পড়ে তাহলে কি আমরা সেখানে কিছুই দেখতে পাই না। বুঝতে পেরেছো? এরপরে হচ্ছে আমাদের কি অপটিক নার্ভ। অপটিক নার্ভ কি এটি একগুচ্ছ স্নায়ুতন্তু যা চোখকে মস্তিষ্কের সঙ্গে যুক্ত করে। তাহলে আমাদের চোখকে মস্তিষ্কের সঙ্গে কে যুক্ত করে না অপটিক নার্ভ। ঠিক আছে, এর কাজ কি না রেটিনা থেকে আসা বৈদ্যুতিক সংকেতগুলোকে ভিজুয়াল কর্টেক্স, মস্তিষ্কের কোথায় না ভিজুয়াল কর্টেক্সে অংশে নিয়ে যায়। মস্তিষ্ক তখন সেই সংকেত পড়ে আমাদের সোজা এবং স্পষ্ট ছবি দেখায়। তাহলে প্রথমে আমাদের যখন রেটিনাতে পড়ছে ছবি, রেটিনাতে কেমনভাবে ছবিটা তৈরি হচ্ছে, উল্টানো ছবি তৈরি হচ্ছে। তারপরে সেই উল্টানো ছবিগুলো কিসের মাধ্যমে না আমাদের যে রড কোষ ও কোন কোষ রয়েছে সেই রড ও কোন কোষের মাধ্যমে কি হচ্ছে না বৈদ্যুতিক সংকেতে কনভার্ট হচ্ছে। তারপরে সেই বৈদ্যুতিক সংকেতগুলো আমাদের কি আমাদের সেই অপটিক নার্ভ দিয়ে কোথায় যাচ্ছে, আমাদের মস্তিষ্কে যাচ্ছে। আমাদের মস্তিষ্ক তারপরে কি না সেই সংকেত পড়ে আমাদের কি সোজা এবং স্পষ্ট ছবি দেখায়। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা কি বললাম শ্বেতমণ্ডল বা স্ক্লেরা এর কাজ কি সুরক্ষা ও আকৃতি প্রদান। তারপরে বললাম কর্নিয়া কি আলোর প্রথম প্রতিসরণ বা বাঁকানোর কাজ কে করে কর্নিয়া। তারপরে বললাম কি পিউপিল কি আলোর প্রবেশের ছিদ্র, আলো প্রবেশের যে ছিদ্রটা রয়েছে সেটাকে আমরা বলি পিউপিল। তারপর আছে কি আমাদের আইরিস আলোর পরিমাপ নিয়ন্ত্রক। ঠিক আছে, তারপর আছে কি আমাদের সিলিয়ারি পেশি কি না ফোকাস ঠিক করতে লেন্সকে সাহায্য করে। তারপরে লেন্স কি না রেটিনার উপর নিখুঁত ফোকাস তৈরি করার কাজ লেন্সের। তারপর আছে রেটিনা কি করে আলোক সংকেতকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে কে না রেটিনার মধ্যে যে রড কোষ আছে আর কোন কোষ আছে তারা করে আলোক সংকেতকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরণ। তারপর আছে আমাদের অপটিক নার্ভ কি করে না সংকেত মস্তিষ্কে বহন করে। ঠিক আছে, বুঝতে পারলে?
এই দেখো, এই যে একটা আপেল আছে, ঠিক আছে, এর মধ্যে আলো পড়ছে, তারপরে সেই আলো থেকে যে রিফ্লেকশন গুলো হচ্ছে সেইগুলো আমাদের চোখে যাচ্ছে, সেইগুলো আমাদের চোখে লেন্সের মাধ্যমে গিয়ে আমাদের এই যে রেটিনা রয়েছে, রেটিনার এইখানে এরকম ভাবে তার উল্টানো প্রতিচ্ছবি তৈরি হচ্ছে। তারপরে কি করছে আমাদের এই রেটিনার মধ্যে থাকা কি রড কোষ আর কোন কোষ, সেই আমাদের কি এই যে আলোক সংকেতটাকে কিসে কনভার্ট করছে, না বৈদ্যুতিক সংকেতে। বৈদ্যুতিক সংকেতে কনভার্ট করার ফলে কি করছে, এই যে বৈদ্যুতিক সংকেতে কনভার্ট করছে, তারপর সেগুলো অপটিক নার্ভের মধ্য দিয়ে কি না আমাদের ব্রেনে নিয়ে যাচ্ছে, তারপর আমাদের ব্রেন সেই উল্টানো ছবিটাকে এরকমভাবে সোজাভাবে আমাদের সামনে প্রতিস্থাপন করছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের কি আছে, বস্তুর রং। কোনো বস্তুর কি রং আছে না আছে সেটাকে আমরা দেখতে কিভাবে সাহায্য করে, দেখো আমরা কোনো বস্তুর রং কেন দেখি, যে কোনটা লাল রং, ঠিক আছে, কোনটা নীল রং, কোনটা বেগুনি রং, কোনটা সবুজ রং, এটা কিভাবে দেখি? এটি মূলত নির্ভর করে কি বস্তুটি কোন আলো প্রতিফলন করছে তার ওপর। এটা কিভাবে আমরা বুঝতে পারি যে কোন আলোটা, সেই বস্তুটা কোন আলো কি করছে না প্রতিফলন করছে তার ওপরে। ঠিক আছে, যেমন সাদা আলো কি, সাদা আলোর মধ্যে 7টি রং মিশে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, রঙের প্রতিফলন কি, যখন সাদা আলো কোনো বস্তুর ওপর পড়ে, সাদা আলো ধর কোনো বস্তুর উপর পড়ে, বস্তুটির কিছু রং শোষণ করে নেয়, সেই বস্তুটি কিছু রং শোষণ করে নেয় এবং বাকি রং প্রতিফলিত করে। কি করে, সেই বস্তুটি কিছু রং শোষণ করে নেয় এবং বাকি রং প্রতিফলিত করে। যে রংটি প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে, আমরা বস্তুটাকে সেই রঙেই দেখি। আচ্ছা, তোমরা এই মোবাইলের যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, স্ক্রিনের মধ্যে দেখো বেশিরভাগ জায়গায় তোমরা কালো দেখতে পাচ্ছ। মানে কি, আলো যখন এইখানে পড়ছে, ঠিক আছে, আলো পড়ে ধরো একটা কোনো বস্তু আছে, এই বস্তুটা ধরো এখানে তোমরা কি কালারের দেখছো, বেগুনি কালার দেখছো, গোলাপি কালারের দেখছো তোমরা, তাই তো? তো যখন কি এর মধ্যে ধরো সাদা আলো পড়ছে, সাদা আলো পড়ে এ কি করছে, এই বস্তুটা বাকি সমস্ত রঙকে অ্যাবজর্ব করে নিচ্ছে সে, আর রিফ্লেক্ট কোন আলোটাকে করছে, না এই গোলাপি কালারের আলোটাকে সে রিফ্লেক্ট করছে, সেই জন্য তোমরা গোলাপি দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছো? আচ্ছা, যেমন কি একটি লাল আপেলের লাল রং দেখায়, কারণ কি সেটি সব রং শোষণ করে, কেবল সাদা রঙই প্রতিফলিত করে। ঠিক আছে, কি সেটি কি করে, লাল রং প্রতিফলিত করে। আচ্ছা, সাদা ও কালো, সাদা আলো কালো কোনো বস্তু সব আলো প্রতিফলিত করলে, এবার এবার যদি কোনো একটা বস্তু আছে সে তার সব আলোই প্রতিফলিত করে, ঠিক আছে, সব আলো প্রতিফলিত করলে সেটাকে আমরা কি সাদা দেখায়, আর সব আলো শোষণ করে নিলে সেটিকে আমরা কালো দেখতে পাই। ঠিক আছে, সে যদি বস্তুটা যদি সব আলো শোষণ করে নেয় তাহলে সেটিকে আমরা কালো দেখতে পাবো, আর যে বস্তুটা কি না সব আলো রিফ্লেক্ট করে দেবে সেটিকে আমরা সাদা দেখতে পাবো। বুঝতে পেরেছো? তো এই দেখো, এটা হচ্ছে আমাদের কোন সেল, আর এটা হচ্ছে আমাদের রড সেল। ঠিক আছে, তো এই কোন সেল আর রড সেল, এবার রড সেল কি, না রড সেল হলো চোখের রেটিনায় অবস্থিত, কোথায় অবস্থিত বলেছি, না আমাদের চোখের রেটিনায় অবস্থিত এক ধরনের কি, না আলোক সংবেদনশীল কোষ। এরা কি, না আলোক সংবেদনশীল কোষ, যা কি আমাদের কম আলোতে দেখতে সাহায্য করে। কি করে, না রড কোষ আমাদের কি করে, না কম আলোতে দেখতে সাহায্য করে। বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের রড কোষ কি করে, কম আলোতে দেখতে সাহায্য করে, আর কোন কোষ কি না আমাদের কালার দেখতে সাহায্য করে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে কি প্রধান বৈশিষ্ট্য, এই রড কোষের প্রধান বৈশিষ্ট্য কি, না এই কোষগুলো দেখতে অনেকটা দণ্ডের বা লাঠির মতন হয়, তাই এদের রড কোষ বলা হয়। সংখ্যা, মানুষের চোখে প্রতিটি রেটিনায় প্রায় 12 কোটি কি রড কোষ থাকে। ঠিক আছে, এগুলো কি রেটিনার প্রান্তীয় বা চারপাশের অঞ্চলে বেশি থাকে। এই রেটিনার কেন্দ্রস্থলে এদের সংখ্যা খুব কম বা থাকে না বললেই চলে। এর কাজ কি, রড কোষের কাজ কি, না মৃদু আলোতে দর্শন। রড কোষগুলো খুব সংবেদনশীল হয়, তাই এরা অত্যন্ত কম আলোতে, যেমন রাতের বেলায় বা অন্ধকার ঘরে আমাদের দেখতে সাহায্য করে। একে কি বলে, না স্কোটোপিক ভিশন। কি বলে, স্কোটোপিক ভিশন। ঠিক আছে, বলে রঙের অনুভূতি, রং কি কোষগুলোকে, এই রড কোষগুলো রঙের পার্থক্য বুঝতে পারে না, এই কারণেই আমরা রাতে সবকিছু সাদা কালো বা ধূসর দেখি। রাতের যখন অন্ধকার কোনো ঘরে দেখবে, সেখানে সেই ঘরে কি করবে তোমরা, জিনিসগুলোর কালার, কোনটার কি কালার সেগুলো বুঝতে পারো, সেটা বুঝতে পারো না। সেই এটা কিসের জন্য, না তখন আমাদের এই রড কোষগুলো কাজ করে। এরপর আছে কি আমাদের রডপসিন। ঠিক আছে, রডপসিন বা রঞ্জক পদার্থ কি, রড কোষের মধ্যে কি রডপসিন নামক একটি বেগুনি রঙের রঞ্জক প্রোটিন থাকে, যাকে ভিজুয়াল পার্পলও বলা হয়। ঠিক আছে, তো রডপসিন তৈরির জন্য ভিটামিন এ অপরিহার্য, ভিটামিন এ আমাদের খুবই জরুরি। ঠিক আছে, এই জন্য যে একটা দেখবে রোগ হয় কি, না রাতকানা। এরপরেই আমরা আসছি, এই যে রাতকানা রোগটা আসছে, মানে কি রাত্রেবেলা আমরা দেখতে পাই না, আর রাত্রেবেলা আমাদের রাতের বেলায় বা অন্ধকারে দেখতে আমাদের কি সাহায্য করে, রড কোষ। তাহলে রড কোষ আবার কি দিয়ে তৈরি হয়, না রড কোষ রডপসিন দিয়ে তৈরি হয়। রডপসিন আবার তৈরির জন্য কি লাগে, ভিটামিন এ লাগে। সেই জন্য কি হয়, না আমাদের ভিটামিন এ এর অভাবে যে রোগটি হয় সেটি কি, না রাতকানা হয়। ঠিক আছে,
তো শরীরে ভিটামিন এ এর অভাব হলে রোডোপ্সিন সংশ্লেষণ ব্যাহত হয়। ঠিক আছে, যদি শরীরে ভিটামিন এ এর অভাব হয় তবে রড কোষগুলো ঠিকমতো কাজ করতে পারে না। এর ফলে মানুষ কম আলোতে বা রাতে স্পষ্ট দেখতে পায় না। এই অবস্থাকে আমরা কি বলি, রাতকানা বলা হয়। বুঝতে পেরেছো? ক্রিস্টাল ক্লিয়ার? এরপর আমরা রড কোষ বললাম, এবার আমাদের পুরো কোন কোষ। কোন কোষ কি? কোন কোষ হলো চোখের রেটিনায় অবস্থিত দ্বিতীয় ধরনের আলোক সংবেদনশীল কোষ। ঠিক আছে, যা আমাদের উজ্জ্বল আলো দেখতে এবং রং চিনতে সাহায্য করে। ঠিক আছে, এইগুলোর আকৃতি কেমন? কোষগুলো দেখতে অনেকটা শঙ্কু বা মোচাকৃতির হয়, তাই এদের ঘরে কি বলা হয়, কোন কোষ বলা হয়। সংখ্যা: মানুষের চোখের প্রতিটি রেটিনায় প্রায় 60 থেকে 70 লক্ষ কি থাকে, কোন কোষ থাকে। এইগুলো রেটিনার কেন্দ্রস্থলে বা কি ফোভিয়া সেন্ট্রালিস অঞ্চলে সবথেকে বেশি ঘনীভূত থাকে। এই কারণে আমরা কোনো বস্তুর দিকে সরাসরি তাকালে তার সবথেকে স্পষ্ট ছবি দেখতে পাই। বুঝতে পেরেছো? তাহলে রেটিনার একদম মধ্যবিন্দুতে কি থাকে, আমাদের এই কোন কোষগুলো থাকে। এর কাজ কি না, কোন কোষগুলো কেবল উজ্জ্বল আলোতে সক্রিয় হয়। একে কি ফটোপিক ভিশন বলা হয়। ঠিক আছে, আমাদের রং চেনার ক্ষমতার মূলে রয়েছে কোন কোষগুলো, এই কোন কোষগুলো। ঠিক আছে, এবার হচ্ছে কি কোনো সূক্ষ্ম কাজ বা ডিটেল দেখার জন্য কোন কোষ দায়ী। ঠিক আছে, আচ্ছা, এবার কোন কোষ ক ধরনের হয় না, কোন কোষ সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে এস কোন কোষ, এরা নীল আলো দেখতে সাহায্য করে, ছোট তরঙ্গদৈর্ঘ্য আলো গ্রহণ করে। তারপর আছে কি এম কোন কোষ, যে সবুজ রঙের হয়, এগুলো এটা মাঝারি তরঙ্গদৈর্ঘ্যের আলো গ্রহণ করে। আর এল কোন কোষ, এরা লাল কালার হয়, দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যযুক্ত আলো গ্রহণ করে। ঠিক আছে, এই 3 ধরনের কোষের সমন্বয়ে আমরা কয়েক লক্ষ রঙের পার্থক্য বুঝতে পারি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এখানটা। আচ্ছা, এরপর আছে আমাদের কি না আইডোপোসিন বা রঞ্জক পদার্থ কি, কোন কোষে আইডোপোসিন নামক রঞ্জক প্রোটিন থাকে। এটি মূলত উজ্জ্বল আলোতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে মস্তিষ্কে সংকেত পাঠায়। ঠিক আছে, এরপর আছে আমাদের কি কালার ব্লাইন্ডনেস। ঠিক আছে, কালার ব্লাইন্ডনেস বা কি বর্ণান্ধতা, মানে আমরা কি বিভিন্ন ধরনের কালার বুঝতে পারি না যদি রেটিনার নির্দিষ্ট কোনো ধরনের কোন কোষ না থাকে। এই যে আমাদের কোন কোষ রয়েছে কি কি ধরনের, ধরো এস কোন কোষ এরা নীল আলো দেখতে সাহায্য করে, এম কোন কোষ এরা সবুজ আলো দেখতে সাহায্য করে, আর এল কোন কোষ এরা কি লাল আলো দেখতে সাহায্য করে। ধরো এর মধ্যে কোনো একটা কোন কোষ নেই, সেক্ষেত্রে কি না আমরা ত্রুটিপূর্ণ থাকে, তবে সেই নির্দিষ্ট রং সাধারণত লাল বা সবুজ আলাদা করতে পারি না। ঠিক আছে, একে বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস বলা হয়। এটি বংশগত একটি রোগ। ঠিক আছে, আমাদের রেলের যে পরীক্ষাগুলো হয় সেই রেলের পরীক্ষাতে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যদি তোমার কালার ব্লাইন্ডনেস থাকে তো সেখানে মেডিকেলে তোমাকে সেখান থেকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে এই দেখো, এর আগে তোমাদের বলেছিলাম কি উপযোজন বা অ্যাকোমোডেশন। ঠিক আছে, তো এই উপযোজন বা অ্যাকোমোডেশন কি এবার আমরা জানবো। তো উপযোজন হলো কি না, চোখের লেন্সের সেই ক্ষমতা যার মাধ্যমে কি না এটি নিজের ফোকাস দূরত্ব পরিবর্তন করে বিভিন্ন দূরত্বের বস্তুকে রেটিনার ওপর কিনা স্পষ্টভাবে ফোকাস করাতে পারে। ঠিক আছে, তা কি না উপযোজন কি না চোখের লেন্সের সেই ক্ষমতা, লেন্স কি কখনো এরকম ভাবে পাতলা করে দিচ্ছে, কখনো মোটা করে দিচ্ছে। কিসের জন্য? যখন কাছের জিনিস দেখছি আমরা তখন কি করছে না এটাকে মোটা করে দিচ্ছে। আবার যখন দূরের জিনিস দেখছি আমরা তখন কি করেছে, যখন দূরের জিনিস দেখছি তখন কি করছে, লেন্সটাকে পাতলা করে দিচ্ছে। তাহলে কি চোখের লেন্সের সেই ক্ষমতা যার মাধ্যমে কি না এটি নিজের ফোকাস দূরত্ব পরিবর্তন করে বিভিন্ন দূরত্বের বস্তুকে রেটিনার ওপর স্পষ্টভাবে ফোকাস করতে পারে। ঠিক আছে, এটি কিভাবে কাজ করে না, আমাদের চোখের সিলিয়ারি যে পেশি রয়েছে বা সিলিয়ারি মাসেল, সেগুলো কি না লেন্সের বক্রতা নিয়ন্ত্রণ করে। লেন্স মোটা হবে না পাতলা হবে সেটা কে নিয়ন্ত্রণ করে না, আমাদের চোখের যে সিলিয়ারি পেশি আছে সেইগুলো। ঠিক আছে, যখন আমরা দূরের বস্তু দেখি কি সিলিয়ারি পেশি শিথিল হয় এবং লেন্স পাতলা হয়ে যায়। যখন আমরা কাছের বস্তু দেখি তখন কি সিলিয়ারি পেশি সংকুচিত হয় এবং কি লেন্স পুরু বা স্থূল বা মোটা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, এই উপযোজনের ক্ষমতা বা পাওয়ার অফ অ্যাকোমোডেশন এটা কি, একটি সুস্থ চোখ তার লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তন করে যতটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্বের বস্তুকে স্পষ্টভাবে দেখতে পায় তাকেই আমরা কি বলি, উপযোজন ক্ষমতা বলি। ঠিক আছে, এটি মূলত কি লেন্সের ক্ষমতার পরিবর্তন। চোখের লেন্সের ক্ষমতার একক হলো কি ডায়োপ্টার। তাহলে চোখের লেন্সের ক্ষমতার একক কি না ডায়োপ্টার। একটি সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের চোখের উপযোজন ক্ষমতা সাধারণত কি হয় 4D বা 4 ডায়োপ্টার হয়ে থাকে। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের চোখের উপযোজন ক্ষমতা বা যে অ্যাকোমোডেশন ক্ষমতা কত থাকে না 4D বা 4 ডায়োপ্টার হয়ে থাকে। এরপর আছে কি আমাদের চোখের নিকট বিন্দু বা নিয়ার পয়েন্ট অফ দ্য আই। কি নিয়ার পয়েন্ট অফ দ্য আই কি, এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন এসছে। ঠিক আছে, আর চোখ থেকে যে ন্যূনতম দূরত্বে মানে সব থেকে কম দূরত্বে কোনো বস্তুকে রাখলে সিলিয়ারি পেশির ওপর কোনো অতিরিক্ত চাপ ছাড়াই বস্তুটাকে স্পষ্টভাবে দেখা যায় তাকে নিকটবিন্দু বলে। ঠিক আছে, একে কি না স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বও বলা হয়।
ঠিক আছে? তো এই দূরত্ব সাধারণত কত 25 সেন্টিমিটার হয়। ঠিক আছে? আমাদের চোখের জন্য কি না 25 সেন্টিমিটার হয়। তাই 25 সেন্টিমিটারের চেয়ে কাছে যদি কিছু বস্তু রাখি, তাহলে সেটি আমাদের চোখে কি ঝাপসা দেখা যায় বা আমাদের সেটি দেখতে কি হয় না চোখে ব্যথা হয়। বুঝতে পেরেছ? আচ্ছা, চোখের দূরবিন্দু কি? না চোখ থেকে সবথেকে বেশি দূরত্ব পর্যন্ত কোনো বস্তুকে স্পষ্ট দেখা যায় তাকেই চোখের দূরবিন্দু বলা হয়। চোখের সুস্থ চোখের জন্য দূরবিন্দু হলো অসীম। ঠিক আছে? তাহলে আমাদের নিকট বিন্দু কত? 25 সেন্টিমিটার। আর হচ্ছে দূরবিন্দু আমাদের কত? না চোখের সবথেকে দূর পর্যন্ত কত দেখতে পাই সেটি হয়ে যাবে অসীম। ঠিক আছে? একটি সুস্থ চোখ অসীম দূরত্বে থাকা বস্তুও যেমন চাঁদ বা তারা স্পষ্টভাবে দেখতে পায়। ঠিক আছে? এবার দৃষ্টির স্থায়িত্ব বা পারসিস্টেন্স অফ ভিশন এটা কি? এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের চোখের কি রেটিনা যখন কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, আমাদের চোখের রেটিনাতে যখন কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, সেই বস্তুটি কি চোখের সামনে থেকে সরিয়ে নেওয়ার পরেও সেই বস্তুটাকে কি হয় যখন চোখের সামনে থেকে সরিয়ে নিই, তারপরেও কি তার অনুভূতি মস্তিষ্কে খুব অল্প সময়ের জন্য থেকে যায়। তাহলে কোনো একটা জিনিসকে আমরা চোখের সামনে দেখছি, তারপরে সেই জিনিসটাকে আমরা সেখান থেকে আমাদের চোখের সামনে থেকে সরিয়ে নিলাম। তাহলে চোখের সামনে থেকে সরিয়ে নেওয়ার ফলেও আমাদের ব্রেনে কি হয় না তার প্রতিচ্ছবি কিছুক্ষণের জন্য থেকে যায়। সেই যে সময়ের জন্য থেকে যায় সেই ঘটনাকে আমরা কি বলি? দৃষ্টির স্থায়িত্ব বলি বা পারসিস্টেন্স অফ ভিশন। ঠিক আছে? তা কোনো বস্তুর প্রতিবিম্ব রেটিনায় প্রায় ১৬ সেকেন্ডের মানে একটা সেকেন্ডকে যদি ১৬ ভাগে ভাগ করি, সেই ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময় বা 0.06 সেকেন্ড স্থায়ী হয়। ঠিক আছে? তো এই বৈশিষ্ট্যের কারণেই আমরা কি চলচ্চিত্র বা সিনেমা দেখতে পাই। যখন আমরা যে ভিডিওগুলো দেখছি, সেই ভিডিওগুলো কি দেখছি আমরা? না ভিডিও বলতে কি অনেকগুলো ছবিকে একসঙ্গে জুড়ে আমরা কি ভিডিওগুলো দেখতে পাই। এবার এই একটা ছবির সঙ্গে আরেকটা ছবি যে পাল্টাচ্ছে তার সময়টা কত হয়? না এই ১ এর ৬ সেকেন্ডের কম হয়। যার ফলে কি ছবিগুলো যখন পাল্টাচ্ছে সেটিকে আমরা বুঝতে পারছি না। কি হচ্ছে আমাদের মনে হচ্ছে যেন ছবির মধ্যে যে জিনিসটা রয়েছে বা বস্তুটা রয়েছে সেটা মনে হচ্ছে যেন গতিশীল সেটা আমাদের মনে হয়। সেটা কিসের জন্য? না এই পারসিস্টেন্স অফ ভিশনের জন্য। ঠিক আছে? তো যখন দ্রুত গতিতে প্রতি সেকেন্ডে ১৬ টিরও বেশি স্থির ছবি আমাদের চোখের সামনে দিয়ে চালানো হয়, তখন আমরা মস্তিষ্কে সেগুলোকে বিচ্ছিন্ন ছবি হিসাবে না দেখে একটি চলমান বা একটা চলমান ভিডিও হিসাবে দেখতে পাই। ঠিক আছে? তাহলে আমাদের নিকট বিন্দু কত? ২৫ সেন্টিমিটার। দূরবিন্দু কত? অসীম হয়। দৃষ্টির স্থায়িত্ব কতক্ষণ? না ১ এর ১৬ সেকেন্ড মানে ১ এর ১৬ সেকেন্ড। আর উপযোজন নিয়ন্ত্রক কে করে আমাদের? সিলিয়ারি পেশি। ঠিক আছে? এইবার প্রশ্ন হচ্ছে আমাদের একটা চোখ থেকে ভালো করে আমরা দেখতে পাই, দুটো চোখ আমাদের দেওয়ার কারণ কি? আমাদের দুটি চোখ থাকে তার প্রধান কারণ কি? না আরো ভালোভাবে পৃথিবীকে দেখা। দুটি চোখ একসঙ্গে কাজ করলে কি কিছু বিশেষ সুবিধা হয়। কি বিশেষ সুবিধা? যেমন হচ্ছে গভীরতা বোঝা, ডেপথ অফ পারসিস্টেন্স। দুটি চোখ সামান্য ভিন্ন কোণ থেকে একই জিনিসকে দেখে। কি করে? না ভিন্ন কোণ থেকে দুটো চোখ আমাদের কি করে? না ভিন্ন কোণ থেকে একটি জিনিসকে দেখে। মস্তিষ্ক এই দুটি ছবিকে মিলিয়ে বুঝতে পারে বস্তুটি কত দূরে বা কোথায় আছে। ঠিক আছে? তাই আমরা সহজে ধরতে পারি যে হাঁটতে বা বল ধরতে সহজেই আমরা কি হাঁটতে পারি বা বল ধরতে পারি। ঠিক আছে? বেশি ক্ষেত্র দেখা মানে বেশি জায়গা দেখা। একটি চোখে যতটুকু দেখা যায় দুটি চোখে তার বেশি এলাকা দেখা যায়। এর ফলে চারপাশের সম্পর্ক সম্বন্ধে বেশি ধারণা আমরা পেতে পারি। ঠিক আছে? ভালো ত্রিমাত্রিক বা 3D দৃষ্টির জন্য দুটি চোখের কারণে আমরা কি জিনিসের উচ্চতা, ঠিক আছে? 3 ডাইমেনশনাল মানে উচ্চতা, প্রস্থ, গভীরতা এগুলো সবে ৩ টি ভালোভাবে আমরা বুঝতে পারি। আর একটি চোখে যদি সমস্যা হলেও দেখা যায় কি অন্য একটি চোখ সাময়িকভাবে সমস্যা হয় তাহলে কি অন্য চোখ দিয়ে তখন অন্য জিনিসটাকে আমরা দেখতে পাই। ঠিক আছে? এবারের বৈশিষ্ট্য কি? না আচ্ছা দৃষ্টির পরিধি যদি একটি চোখ থাকে তাহলে কত হয়? ১৫০ ডিগ্রি। আর যদি দুটি চোখে কত হয়? ১৮০ ডিগ্রি। আচ্ছা দৃষ্টির ধরন যদি একটি চোখ থাকে তাহলে কেমন হয়? 2 ডাইমেনশনাল ছবি আমরা দেখতে পাই। আর যদি দুটো চোখকে আমরা কি না ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল ছবি দেখতে পাই। আচ্ছা গভীরতা সম্বন্ধে একটি চোখ যদি আমরা দিই তাহলে কি সেটার গভীরতা কতটা কম বা বেশি সেগুলো আমরা বুঝতে পারবো না। আর দুটি চোখ দিয়ে আমরা সেগুলো নিখুঁত স্পষ্টভাবে বুঝতে পারি। ঠিক আছে? এইবার যেটা সবথেকে ইম্পোর্টেন্ট কি না আমাদের দৃষ্টির ত্রুটি ও তাদের প্রতিকার। ডিফেক্ট অফ দ্য ভিশন অ্যান্ড কারেকশন। যে চোখের আমাদের যে প্রবলেম গুলো হয় সেই প্রবলেম গুলো থেকে আমাদের যে প্রশ্নগুলো হয় সেগুলো আমরা এখানে এবার দেখব। তাহলে কি না চোখের উপযোজন ক্ষমতা কমে গেলে কি হয় না চোখের গোলকের আকার পরিবর্তিত হলে দৃষ্টির ত্রুটি দেখা যায়।
ঠিক আছে? মানে চোখের উপযোজন ক্ষমতা মানে কি? না আমাদের এই যে লেন্সটা রয়েছে, লেন্সটাকে আমাদের যে সিলিয়ারি মাসলগুলো ধরে রয়েছে, এর ফলে কি না কোনো বস্তুকে যখন কি কাছের বস্তুকে দেখছি তখন আমাদের লেন্সটা কি থাকছে? মোটা থাকছে। ঠিক আছে? বা যখন আমরা দূরের কোনো বস্তুকে দেখছি তখন আমাদের সিলিয়ারি মাসলগুলো কি করে দিচ্ছে? না আমাদের এই লেন্সটিকে পাতলা করে দিচ্ছে। তো এইটাকে আমরা কি বলছি? না চোখের উপযোজন ক্ষমতা। তো এই চোখের উপযোজন ক্ষমতা যদি কমে যায় তখন কি হয়? চোখের গোলকের আকার পরিবর্তিত হলে বা চোখের গোলকের আকার পরিবর্তিত হলে দৃষ্টির ত্রুটি দেখা যায়। প্রধানত ৩ টি ত্রুটি আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে? ১ম এ আসে কি আমাদের মায়োপিয়া বা আমাদের কি নিকট দৃষ্টি দোষ। ঠিক আছে? এখানে কি হয়? না এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি কাছের বস্তু স্পষ্ট দেখেন কিন্তু দূরের বস্তু ঝাপসা দেখেন। ঠিক আছে? এর কারণ কি? চোখের গোলকের দৈর্ঘ্য বড় হয়ে গেলে, চোখের লেন্সের বক্রতা বেড়ে গেলে, ঠিক আছে? ফোকাস দূরত্ব কমে গেলে হয়। ঠিক আছে? এর ফলে কি হয়? না বস্তুর প্রতিবিম্ব রেটিনার ওপর না পড়ে রেটিনার সামনে পড়ে। ঠিক আছে? কি হয়? এই দেখো, আমাদের চোখের কি হচ্ছে না যখন আলো আসছে, আলো এসে কি না নরমাল যখন আই আমাদের থাকছে সেক্ষেত্রে কি না আমাদের রেটিনার মধ্যে পড়ছে। কিন্তু যখন আমাদের মায়োপিয়া হবে তখন কি হবে? আমাদের এই আলো এসে রেটিনার মধ্যে না পড়ে রেটিনার আগে পড়বে। তখন সেখানে কি না আমরা একটা কনকেভ লেন্স আমাদের লাগিয়ে দেবো চোখের সামনে। এই কনকেভ লেন্সটা কি করে? আলোটাকে একটু বিচ্ছিরিত করে দেবে। বিচ্ছিরিত করার ফলে কি হয়ে যাবে? আমাদের লেন্সে প্রতিসরণের ফলে আলোটি এসে আবার কোথায়? না আমাদের রেটিনার মধ্যে পড়বে। ঠিক আছে? তাহলে কি অবতল লেন্স বা আমাদের কনকেভ লেন্স ব্যবহার করে এই ত্রুটি দূর করা যায়। ঠিক আছে? এই লেন্স আলোক রশ্মিগুলোকে অপসারিত করে রেটিনার ওপর ফোকাস করতে সাহায্য করে। তাহলে আমাদের মায়োপিয়া রোগ হলে কি হয়? ১ম প্রশ্ন আমাদের এখান থেকে আসে, মায়োপিয়া রোগ হলে আমরা কি না দূরের জিনিসকে কাছের জিনিস তো দেখতে পাই, দূরের জিনিস স্পষ্ট দেখতে পাই না। তার জন্য কি করা হয়? না আমাদের চোখের সামনে একটা অবতল লেন্স লাগিয়ে দেওয়া হয়। যার ফলে কি হয়? না আমাদের ফোকাস ঠিকঠাক হয় এবং জিনিসগুলোকে আমরা ঠিকঠাক করে দেখতে পাই। এরপর আমাদের ২ নাম্বার কি আসে? না হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি। এক্ষেত্রে কি হয়? দেখো এক্ষেত্রে কি হয়? না আক্রান্ত দূরের বস্তু স্পষ্ট দেখেন কিন্তু কাছের বস্তু ঝাপসা দেখেন। ঠিক আছে? এর ফলে কি হয়? না এই দেখো আমাদের কি নরমাল যেখানে পড়ার কথা ছিল রেটিনার থেকে অনেক দূরে আমাদের কি হচ্ছে? না এই জিনিসটা ফোকাস হচ্ছে। এর ফলে কি দূরের জিনিসকে আমরা কাছের জিনিসকে কি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না। এর জন্য আমাদের কি না চোখে একটা কনভেক্স লেন্স লাগিয়ে দেবো। এই কনভেক্স লেন্স কি করে দেবে? এই আলোগুলোকে একসঙ্গে নিয়ে গিয়ে পুরো রেটিনার মধ্যে ফোকাস করবে। ঠিক আছে? কি চোখের গোলকের দৈর্ঘ্য যদি আমাদের কমে গেল বা ছোট হয়ে গেল, চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে গেল, সেক্ষেত্রে কি বস্তুর প্রতিবিম্ব রেটিনার উপর না পড়ে রেটিনার পেছনে তৈরি হয়। এর ফলে কি আমরা না একটা যদি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স আমরা ব্যবহার করি, এই ত্রুটি দূর করা যায়। এটি আলোক রশ্মিকে কি অভিসারী করে রেটিনায় ফিরিয়ে আনে। ঠিক আছে? এরপরে ৩ নাম্বার আমাদের কি রোগ হয়? না প্রেসবায়োপিয়া বা চালসে, এটা বয়সকালে হয়। ঠিক আছে? সাধারণত কি বয়স বাড়ার সাথে, সাথে বা ৪০ এর বেশি বয়স হয়ে গেলে চোখের যে সিলিয়ারি আমাদের মাসলগুলো রয়েছে সেগুলো কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ফলে কি হয়? আমাদের চোখের এই সিলিয়ারি মাসলগুলো কি করে? আমাদের লেন্সকে পুরু, মোটা বা পাতলা করে। ঠিক আছে? যার ফলে আমরা কাছের জিনিস বা দূরের জিনিস ভালোভাবে দেখতে পাই। কিন্তু প্রেসবায়োপিয়ায় কি হয়? এই আমাদের সিলিয়ারি মাসলগুলো আছে সেগুলো শিথিল হয়ে যায় বা দুর্বল হয়ে যায়। ফলে কি চোখ তার উপযোজক ক্ষমতা হারায় এবং কাছের বস্তু দেখতে অসুবিধা হয়। এর কারণ কি? না সিলিয়ারি পেশির নমনীয়তা কমে যাওয়ায় এবং লেন্স শক্ত হয়ে যাওয়ায়। এর প্রতিকার কি? না বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। বাইফোকাল লেন্স মানে কেমন? এরকম ধরনের একটা লেন্স থাকবে, দেখবে আগেকার দিনে বয়স্ক যারা মানুষ হয় তাদের এরকম একটা লেন্স ব্যবহার করে। ওপরটা এক ধরনের লেন্স আর নিচেরটা আমাদের এক ধরনের লেন্স থাকে। ঠিক আছে? ব্যবহার করা হয়। এই লেন্সের ওপরে ওপরের অংশ কি থাকে? অবতল লেন্স। এটা কি থাকে? অবতল লেন্স থাকে কিসের জন্যে? না দূরের জিনিস দেখার জন্য। আর নিচের অংশ আমাদের কি হয়? না উত্তল লেন্স লাগানো থাকে সেটি কি? কাছের জিনিস পড়ার জন্য। ঠিক আছে? এরপর একটা জিনিস আছে সেটা হচ্ছে ক্যাটারাক্ট বা হচ্ছে চোখের ছানি। এবার হচ্ছে ক্যাটারাক্ট বা চোখের ছানি কি? দেখো ছানি হলো কি? না চোখের লেন্সের এমন একটি অবস্থা যেখানে কি স্বচ্ছ লেন্সটি এই যেখানে লেন্সটি কি আছে? আমাদের স্বচ্ছ আছে। সেটি কি ধীরে, ধীরে ঘোলাটে এই ধরনের দেখো ধীরে, ধীরে কি হচ্ছে? ঘোলাটে বা অস্বচ্ছ হয়ে যায়। এর ফলে কি আলোক রশ্মি লেন্সের মধ্য দিয়ে গিয়ে রেটিনায় সঠিকভাবে প্রতিবিম্ব তৈরি করতে পারে না এবং দৃষ্টি কি হয়ে যায়? না ঝাপসা হয়ে যায়। এটি কেন এবং কিভাবে হয়? না আমাদের চোখের লেন্স মূলত জল এবং প্রোটিন দিয়ে তৈরি। তো বয়স বাড়ার সাথে, সাথে অন্য কোনো কারণে এই প্রোটিনগুলো জমাট বাঁধতে শুরু করে এবং লেন্সের একটি নির্দিষ্ট অংশ ঘোলাটে হয়ে যাওয়ায় আলো ভেতরে ঢুকতে বাধা পায়। একেই আমরা ছানি পড়া বলি। ঠিক আছে? এর প্রধান কারণ কি, কি হতে পারে? দেখো বয়স বা বয়স বাড়ার সঙ্গে, সঙ্গে কি না সাধারণত ৪০ থেকে ৫০ বছর হয়ে যাওয়ার পরে লেন্সের প্রোটিন পরিবর্তিত হতে শুরু করে। এছাড়াও কি ডায়াবেটিস
বা উচ্চ রক্ত শর্করা, রক্তে যদি কি না হাই ডায়াবেটিস হয় তাহলে কি লেন্সের গঠনের পরিবর্তন করতে পারে না। ঠিক আছে? চোখে আঘাত বা সরাসরি কোনো আঘাতের ফলে লেন্স ক্ষতিগ্রস্ত হয়ে ছানি পড়তে পারে। এছাড়া কি অতিবেগুনি রশ্মি দীর্ঘ সময় সূর্যের কড়া আলোয় সুরক্ষা ছাড়া থাকলে ছানির ঝুঁকি বাড়ে। আচ্ছা, বংশগতও এটি হয়, অনেক সময় জন্মগতভাবেও শিশুদের ছানি থাকতে পারে। ঠিক আছে? এর লক্ষণগুলো কি, কি? না ঝাপসা দৃষ্টি, এছাড়াও কি না মনে হবে যে কি আপনি কোনো কুয়াশাচ্ছন্ন জানলার মধ্য দিয়ে দেখছেন। ঠিক আছে? রাতের বেলায় গাড়ির হেডলাইট বা ল্যাম্পপোস্টের আলো অনেক বেশি উজ্জ্বল এবং যন্ত্রণাদায়ক মনে হয়। তারপর কি রঙের পরিবর্তন, উজ্জ্বল রঙগুলো ফিকে বা হলদেটে মনে হতে পারে। এছাড়াও কি হয় না অনেক সময় একটি বস্তু দুটি দেখায়। ঠিক আছে? বা ডবল ভিশন দেখা যায়। ঠিক আছে? এর প্রতিকার বা চিকিৎসা কিভাবে করব? না চোখের ছানি চশমা বা ওষুধ দিয়ে পুরোপুরিভাবে সারানো সম্ভব নয়। এর একটি মাত্র স্থায়ী সমাধান আছে, সেটি কি অস্ত্রোপচার বা সার্জারি। সার্জারি করে এটিকে করতে হয়। ঠিক আছে? অস্বচ্ছ বা ঘোলাটে লেন্সটিকে অস্ত্রোপচারের মাধ্যমে সারিয়ে ফেলা হয় এবং কি ইন্ট্রোঅ্যাকুলার লেন্স বা আইওএল প্রাকৃতিক লেন্সটির জায়গায় একটি কৃত্রিম প্লাস্টিকের লেন্স বসিয়ে দেওয়া হয় আধুনিক পদ্ধতিতে। ঠিক আছে? যেখানে কি দ্রুত এবং ব্যথামুক্তভাবে এই অপারেশন করা সম্ভব। আচ্ছা, এখান থেকে পরীক্ষায় কি, কি প্রশ্ন আসে? চোখের ছানি মূলত কোন অংশের রোগ? না চোখের স্ফটিক বা স্ফটিক লেন্স বা ক্রিস্টাল লেন্সের রোগ। ঠিক আছে? ছানি পড়লে লেন্সের স্বচ্ছতায় কি পরিবর্তন হয়? লেন্সটি অস্বচ্ছ বা ঘোলাটে হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, ইন্ট্রাঅ্যাকুলার লেন্স বা আইওএল কি কাজে ব্যবহৃত হয়? না ছানি অপারেশনের পর চোখের ভেতর কৃত্রিম লেন্স হিসাবে এটিকে বসানো হয়। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের কি কোন ভিটামিনের অভাবে চোখের স্বাস্থ্য খারাপ হতে পারে? না প্রধানত ভিটামিন এ এর অভাবে কি হয়? আমরা বলেছিলাম রাতকানা রোগ ভিটামিন এ এর অভাবে। আর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ভিটামিন সি এবং ভিটামিন ই ছানি প্রতিরোধে সহায়ক। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা কি পড়বো? কি আলোর কিছু ফেনোমেনা পড়বো, যেমন কি প্রথমে আছে কি সাদা আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ হোয়াইট লাইট। সাদা আলো কিভাবে ভেঙে যায় সেটিকে এবার আমরা পড়বো। ঠিক আছে? দেখো কি সাদা আলোর বিচ্ছুরণ। ঠিক আছে? যখন কোনো সাদা আলো যেমন কি সূর্যের আলো একটি কাঁচের প্রিজমের মধ্য দিয়ে যায়, কি হয় না যখন একটি সাদা আলো কোনো কি হয় না আলোর প্রিজমের মধ্য দিয়ে যায়, তখন সেটি কি হয় না বিচ্ছুরিত হয়ে গিয়ে কি করে না সাতটি ডিফারেন্ট আলোতে ভেঙে যায়। ঠিক আছে? বিভিন্ন কি কি না বর্ণালীগুলো স্পেকট্রাম বিচ্ছুরণের ফলে সাতটি রঙের পট্টি বা ব্যান্ড তৈরি হয়, তাকে আমরা বর্ণালী বলি। এবার সাতটি রঙকে কি নিয়ে না ভিভ গিয়ার, ভি ভি মানে হচ্ছে ভায়োলেট, সব থেকে বেশি ওপরে থাকে কি বেগুনি, তারপরে ঘন নীল ইন্ডিগো, তারপরে কি ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। ঠিক আছে? তো বাংলায় মনে রাখা সহজ হয় কি না বেনিয়া সহকলা, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে? তো বেনিয়া সহকলা। আচ্ছা, এরপরে কি বিচ্ছুরণের কারণ। বিচ্ছুরণের কারণ এটি কেন হয়? এই যে আলো গিয়ে প্রিজমের মধ্যে দিয়ে গিয়ে ভেঙে যায় কেন? সাদা আলো আসলে কি না সাতটি ভিন্ন রঙের আলোর সমষ্টি। ঠিক আছে? শূন্যস্থানে বা বায়ুতে সব রঙের আলোর গতিবেগ সমান থাকলেও কি না বায়ুতে কি সমস্ত বা শূন্য স্থানে কি হয় না সমস্ত আলোর গতিবেগ সমান। তাই কি এরা কি যখন কাঁচের মধ্য দিয়ে কোনো স্বচ্ছ মাধ্যমে এদের গতিবেগ আলাদা হয়ে যায়। ঠিক আছে? গতির পার্থক্য কাঁচের ভেতরে কি লাল আলোর গতিবেগ সব থেকে বেশি এবং বেগুনি আলোর গতিবেগ সব থেকে কম হয়। ঠিক আছে? এছাড়াও আছে আমাদের কি প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ঠিক আছে? আমরা কি পড়েছিলাম না বায়ুর সবথেকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি সবথেকে কম আর সবথেকে বেশি কার হীরের। ঠিক আছে? তো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর রঙের তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে। লাল আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সবথেকে কম আর বেগুনি আলোর জন্য কাঁচের প্রতিসরাঙ্ক সবথেকে বেশি। বিচ্যুতি যার গতিবেগ যত কম হবে তার বিচ্যুতি বা বাঁক নেওয়ার পরিমাণও তত বেশি হবে। ঠিক আছে? যার গতিবেগ যত কম হবে তার কি হবে বিচ্যুতি বা বাঁক নেওয়ার পরিমাণও তত বেশি হবে। তাই বেগুনি আলো সব থেকে বেশি বাঁকে আর নিচে থাকে, আর লাল আলো সব থেকে কম বাঁকে তাই উপরে থাকে। এই দুটো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন পরীক্ষাতে আসে। ঠিক আছে? তাহলে বেগুনি আলো সব থেকে বেশি বাঁকে, তাহলে সব থেকে বেশি কে বাঁকে? বেগুনি আলো। সেই জন্য কি এটি নিচের দিকে থাকে, আর লাল আলো সব থেকে কম বাঁকে সেই জন্য এটি ওপর দিকে থাকে। ঠিক আছে? তাহলে কোন বিজ্ঞানী প্রথম সাদা আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন? না স্যার আইজাক নিউটন। কত সালে? না 1666 সালে। প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় কোন রঙের আলোর বিচ্যুতি বা ডাইভারশন সব থেকে বেশি হয়? বেগুনি আলোর। কারণ কি এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম এবং কাঁচের মধ্য দিয়ে এর গতিবেগ সব থেকে কম হয়। ঠিক আছে? আচ্ছা, কোন রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়? লাল রং। এই কারণেই ট্রাফিক সিগন্যাল বা বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহার করা হয়। কারণ এটি কুয়াশা বা ধোঁয়ার মধ্যেও কি হয় না অনেক দূর থেকে দেখা যায়, বিক্ষেপণ কম হয়। আচ্ছা, আকাশের রামধনু কিসের উদাহরণ? এটি একটি আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ। এখানে বৃষ্টির ফোঁটাগুলো ছোট ছোট প্রিজমের মতন কাজ করে। ঠিক আছে? আচ্ছা, প্রিজম কি নিজে রং তৈরি করে? না, প্রিজম কেবল সাদা আলোকে আলোর ভেতরে লুকিয়ে থাকা সাতটি রঙকে আলাদা করে দেয়। ঠিক আছে? এবার আমাদের কি আছে রামধনু। রামধনু তাহলে আমাদের কি এর পরে? দেখো
রামধনু বা হচ্ছে রেনবো কি না, রামধনু হলো আকাশের একটি বর্ণিল বৃত্তচাপ বা বৃষ্টির পরে সূর্যের বিপরীত আকাশে, মানে বৃষ্টির পরে সূর্য যেদিকে থাকবে তার বিপরীত দিকের আকাশে এটি দেখা যায়। এটি মূলত কি বায়ুমণ্ডলে থাকা বৃষ্টির যে ফোঁটাগুলো আছে সেইগুলোর মাধ্যমে সূর্যালোকের কি বিচ্ছুরণ ঘটে, এর ফলে তৈরি হয়। মানে ধর সূর্যের আলো এদিক থেকে আসছে, এখানে কোনো কি আছে না বৃষ্টির ফোঁটা আছে, তো বৃষ্টির ফোঁটা দিয়ে যখন আলোগুলো যাবে তখন যাওয়ার সময় কি করবে না, এই আলোগুলো কি হবে না এর মধ্যে দিয়ে গিয়ে 7টি আলাদা আলাদা রঙে ভেঙে যায়। ঠিক আছে? তাহলে কি না রামধনু গঠনের শর্তগুলো কি, আকাশে বৃষ্টির ছোট ছোট ফোঁটা উপস্থিত থাকতে হবে, রোদ থাকতে হবে বা সূর্যের আলো থাকতে হবে, সূর্য সবসময় পর্যবেক্ষকের পিছনে থাকতে হবে, মানে আমি যেদিকে দেখবো তার পেছনে, আমার পেছনে সবসময় সূর্য থাকতে হবে। অর্থাৎ আপনি যদি রামধনু দেখতে চান তবে আপনার পিঠ সূর্যের দিকে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, রামধনু কিভাবে তৈরি হয় না, বৃষ্টির প্রতিটি ফোঁটা একটি ছোট ছোট প্রিজমের মতন কাজ করে। ঠিক আছে? প্রতিসরণ ও বিচ্ছুরণ, এবার রামধনু গঠনে তিনটি প্রধান ঘটনা ঘটে। প্রথম কি না প্রতিসরণ বা বিচ্ছুরণ, কি না সূর্যের সাদা আলো যখন বৃষ্টির ফোঁটার ভেতর প্রবেশ করে তখন এটি কি হয় বেঁকে যায় এবং 7টি রঙে ভেঙে যায়। ঠিক আছে? এরপরে এছাড়াও কি হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিসরণ ফলন বা হচ্ছে ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে? কি এটি 7টি রঙের আলোকরশ্মি ফোঁটার পেছনে দেওয়ালে আঘাত করে এবং প্রতিফলিত হয়ে ফিরে আসে। পুনরায় প্রতিসরণ রিফ্রাকশন, আলো যখন ফোঁটা থেকে বেরিয়ে আমাদের চোখে আসে তখন এটি আবার প্রতিসরিত হয় এবং একটি রঙিন বৃত্তচাপ তৈরি করে, রঙিন একটি কি করে না বৃত্তচাপ তৈরি করে। ঠিক আছে? এবার রামধনুর রং কি হিসেবে প্রকাশ করা হয়, ভিবগিওর। ঠিক আছে? বেগুনি, নীল, সবুজ, হলুদ, কমলা, লাল। ঠিক আছে? আর এই আমাদের কি এই লাল রংটা কি এটি বাইরের দিকে থাকে কারণ এর বিচ্যুতি সব থেকে কম হয়। ঠিক বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের কি আছে প্রাথমিক ও গৌণ রামধনু বা প্রাইমারি আর সেকেন্ডারি রেনবো। কি মাঝে মাঝে আকাশে দুটি রামধনু একসাথে দেখা যায়। প্রাথমিক রামধনু বা প্রাইমারি মেন রামধনু সেটা কি বেশি উজ্জ্বল হয়, এখানে ফোঁটার ভেতর আলো একবার প্রতিফলিত হয়, লাল রং ওপরে এবং বেগুনি নিচে থাকে। আর সেকেন্ডারি আমাদের যে রামধনু হয় সেটি কি হালকা বা ঝাপসা হয়, এখানে ফোঁটার ভেতরে আলো দুবার প্রতিফলিত হয় এবং রঙের ক্রম উল্টো থাকে, বেগুনি ওপরে লাল নিচে হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে রামধনু আলো কোন ঘটনার সমন্বয়ে গঠিত হয়? প্রতিসরণ, বিচ্ছুরণ এবং অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই তিনটে ঘটনা ঘটে রামধনুর সময়। ঠিক আছে? রামধনু সবসময় সূর্যের কোন দিকে দেখা যায়? সূর্যের ঠিক বিপরীত দিকে। বৃষ্টির ফোঁটা রামধনু গঠনে কিসের মতো কাজ করে? ছোট কাঁচের প্রিজমের মতো। আচ্ছা, দুপুর 12টার সময় কি রামধনু দেখতে পাওয়া সম্ভব? না, দুপুর 12টার সময় দেখতে পাওয়া সম্ভব নয়। কারণ কি না সূর্য তখন মাথার উপরে থাকে, কারণ রামধনু দেখার জন্য সূর্যকে দিগন্তের কাছাকাছি বা সকাল বা বিকেলের দিকে থাকতে হয়। ঠিক আছে? এরপরে কি প্রাথমিক রামধেনুতে কোন রংটি বাইরের দিকে থাকে? লাল রং সবসময় কি বাইরের দিকে থাকে। এরপর আমাদের কি আসে না বায়ুমণ্ডলীয় প্রতিসরণ বা অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন কি না বায়ুমণ্ডলের প্রতিসরণ হচ্ছে পৃথিবীকে ঘিরে থাকা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের যে ঘনত্ব কি হয় এবং প্রতিসরাঙ্ক সমান নয়। কি উচ্চতা বাড়লে বায়ুর ঘনত্ব কমে, আর যখন মহাকাশ থেকে আলোক রশ্মি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে যায় পৃথিবীতে আসে তখন তা বারবার বেঁকে যায়। এই ঘটনাকেই বায়ুমণ্ডলীয় প্রতিসরণ বলা হয়। ঠিক আছে? এর কারণ কি বায়ুর উষ্ণতা এবং ঘনত্বের পরিবর্তন, গরম হাওয়া হালকা হয়, কম প্রতিসরাঙ্ক এবং ঠান্ডা হাওয়া ঘন হয়, এর কি বেশি প্রতিসরাঙ্ক হয়। এর উদাহরণ কি কি না নক্ষত্রের ঝিকিমিকি, আমরা যখন রাতের আকাশে নক্ষত্র দেখি মনে হয় কি সেগুলো কাঁপছে বা ঝিকিমিকি করছে। এর কারণ কি নক্ষত্ররা পৃথিবী থেকে অনেক দূরে অবস্থিত, তাই তারা আমাদের কাছে বিন্দু উৎস বা পয়েন্ট হিসাবে কাজ করে। তো নক্ষত্রের আলো যখন বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে তখন কি হয় বায়ুর ঘনত্ব অনবরত পরিবর্তন হতে থাকে, ফলে কি আলোর প্রতিসরণও কিছু মুহূর্ত বদলায়। ঠিক আছে? যখন বেশি আলো আমাদের চোখে পৌঁছায় তখন কি আবার কখনো কম আলো চোখে পৌঁছায়, ঝাপসা দেখায়, এই দুটো পরিবর্তনের কারণে নক্ষত্রদের ঝিকিমিকি করে। ঠিক আছে? নক্ষত্রের ঝিকিমিকি কিসের উদাহরণ? না অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের উদাহরণ। ঠিক আছে? নক্ষত্রের ঝিকিমিকি কিসের উদাহরণ? অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের উদাহরণ। এছাড়াও কি নক্ষত্ররা প্রকৃত অবস্থা থেকে উঁচুতে দেখা যায়। ঠিক আছে? নক্ষত্ররা আসলে যেখানে থাকে বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে তারা তাতে কিছুটা উঁচুতে অবস্থান করছে বলে মনে হয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি অগ্রিম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত। কি না বায়ুমণ্ডলের প্রতিসরণের কারণে আমরা সূর্যকে দিগন্ত রেখার নিচে থাকা অবস্থাও দেখতে পাই। ঠিক আছে? অগ্রিম সূর্যোদয়, সূর্য দিগন্ত বা সূর্য অস্ত যাওয়ার পরেও অতিক্রম প্রায় 2 মিনিট আগেই তাকে আমরা দেখতে পাই। ঠিক আছে? আর বিলম্বিত সূর্যাস্ত মানে কি সূর্যাস্তর সময় সূর্য দিগন্ত রেখার নিচে চলে যাওয়ার পরেও এটিকে প্রায় 2 মিনিট পর্যন্ত দেখা যায়। ঠিক আছে? এই কারণে দিনের বেলার দৈর্ঘ্য স্বাভাবিকের চেয়ে প্রায় 4 মিনিট বেশি বৃদ্ধি পায়। বুঝতে পারলে?
এবার কি নক্ষত্রের ঝিকিমিকি আলোর কোন ঘটনার জন্য? বায়ুমণ্ডলীয় প্রতিসরণ বা অ্যাটমসফিয়ারিক রিফ্লেকশনের জন্য। আচ্ছা, দিনের দৈর্ঘ্য 4 মিনিট বৃদ্ধি পাওয়ার কারণ কি? না অগ্রিম সূর্যোদয় এবং বিলম্বিত সূর্যাস্ত। আচ্ছা, মহাকাশচারীরা কেন মহাকাশ কালো দেখেন? কারণ মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, তাই সেখানে আলোর কোনো বিক্ষেপণ বা আলো সেখান থেকে বিক্ষেপণ হচ্ছে না, স্ক্যাটারিং ঘটছে না, সেই জন্য মহাকাশচারীরা কি করে না আকাশকে কালো দেখে। আচ্ছা, সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় সূর্যকে কিছুটা চ্যাপ্টা দেখায় কেন সূর্যাস্তের সময়? দেখো, বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে সূর্যের ওপরে এবং নিচের অংশের আলো প্রতিসরণে ভিন্ন ভিন্ন হয়, সেই জন্য। ঠিক আছে, এরপর আমাদের কি আসে না আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট। ঠিক আছে, আলোর বিক্ষেপণ কি? যখন সূর্যের আলো বায়ুমণ্ডলের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন তা বায়ুতে থাকা ধূলিকণা, গ্যাসীয় অণু এবং জলকণার ওপর পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইট আমরা বলি। ঠিক আছে, এখানে র্যালের সূত্র আছে। কি সূত্র? না বিক্ষিপ্ত আলোর তীব্রতা আলোর তরঙ্গদৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে রঙের তরঙ্গদৈর্ঘ্য কম হয়, যেমন নীল, বেগুনি, তার বিক্ষেপণও কি হয়? বেশি হয়। আর যে রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়, যেমন লাল, তার বিক্ষেপণও কি হয়? কম হয়। এর ফলে কি না টিন্ডাল ইফেক্ট। যখন কোনো আলোক রশ্মি কোনো কোলয়েডীয় দ্রবণের মধ্য দিয়ে যায়, তখন কি দ্রবণে থাকা কণাগুলো আলোক রশ্মিকে বিক্ষিপ্ত করে, যার ফলে আলোর পথটি দৃশ্যমান হয়ে ওঠে। একে আমরা টিন্ডাল ইফেক্ট বলি। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি আকাশ কেন নীল দেখায়? ঠিক আছে, এটিও কিসের উদাহরণ? আমাদের স্ক্যাটারিং অফ লাইটের উদাহরণ। সূর্যের সাদা আলো যখন বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বায়ুর অণুগুলো নীল ও বেগুনি রঙের আলোকে সবথেকে বেশি বিক্ষিপ্ত করে। এই বিক্ষিপ্ত নীল আলো আমাদের চোখের চারপাশ থেকে এসে পৌঁছয়, তাই আমরা আকাশকে নীল দেখি। ঠিক আছে, মনে রাখবে বেগুনি আলোর বিক্ষেপণ নীলের চেয়েও বেশি, কিন্তু আমাদের চোখে নীল রঙের প্রতি বেশি সংবেদনশীলতা, আমাদের চোখ কি নীল রঙকে বেশি দেখতে পায়, সেই জন্য আমরা আকাশকে নীল দেখি। ঠিক আছে, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায়, এটাও কিসের উদাহরণ? এই স্ক্যাটারিং অফ লাইট বা বিক্ষেপণ অফ লাইটের উদাহরণ। ঠিক আছে, মহাকাশ থেকে আকাশকে কেমন দেখায়? কালো দেখায়, কারণ মহাকাশে কোনো বায়ুমণ্ডল নেই, তো সেখানে কোনো আলোর বিক্ষেপণও ঘটে না। আচ্ছা, বিপদ সংকেত হিসেবে লাল রং কেন ব্যবহার করা হয়? লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সব থেকে বেশি হওয়ায় এটি বিক্ষেপণ সব থেকে কম হয়, ফলে কুয়াশা বা ধোঁয়ার মধ্যেও লাল আলো অনেক দূর থেকে স্পষ্ট দেখা যায়। ঠিক আছে, দুপুরের সময় সূর্যকে সাদা দেখায় কেন? উত্তর, দুপুরের সময় কি সূর্য আমাদের মাথার উপরে থাকে, ফলে আমাদের আলোকে খুব কম পথ অতিক্রম করতে হয়। এই সময় সব রঙের আলো প্রায় সমানভাবে আমাদের চোখে পৌঁছয় বলে সূর্যকে সাদা দেখায়। আচ্ছা, মেঘ কেন সাদা দেখায়? মেঘে থাকা জলকণা বা বরফ কণাগুলো বায়ুর অণুর তুলনায় অনেক বড় হয়, তাই বড় কণাগুলো সব রঙের আলোকে কি সমানভাবে বিক্ষিপ্ত করে, তাই এদের মিশ্রণে কি মেঘ বা সাদা দেখায়। একেই আমরা কি মিস স্ক্যাটারিং বলা হয়। ঠিক আছে, তো আজকের ভিডিও এতটাই ছিল। এখানে আমরা কি না এই ৩ টে ভিডিও মিলে আলোর যত প্রবলেম আছে, ঠিক আছে, যত ধরনের জিনিসগুলো আছে, সেগুলো তোমাদের এই ৩ টে ভিডিও দেখলে তোমাদের আর কোনো প্রশ্ন বাকি থাকবে না। যেকোনো কোয়েশ্চেন দিক এই লাইট চ্যাপ্টার থেকে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে? তো এর পরের ভিডিওতে আমরা কি করব? না প্রিভিয়াস ইয়ারে এই লাইট চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো এসছে তার টপ 30 কোয়েশ্চেন আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে? তো আজকের ভিডিও এতটাই। থ্যাংক ইউ।